হ্যালো এভরিওয়ান। আমরা আছি তপবন ম্যাথ একাডেমির সাথে। আমরা আহ, তপবন ম্যাথ একাডেমিতে আজকে শিখতে যাচ্ছি চ্যাপ্টার নাম্বার 3.1 থেকে সরলরেখা 3.4 পর্যন্ত যত এমসিকিউ আছে সেটা। এবং এর আগে আমরা 3.5 এর উপরে, শুধুমাত্র 3.5 এর উপরে একটা ভিডিও দিয়েছি। হুম। আজকে 3.1 থেকে 4 এবং আরেকটা ভিডিও আমরা দিব 3.6 এবং 7 এর উপর। 3.6 এবং 7 এই তো মূলত আমরা এইভাবেই কাজ করতেই থাকছি, ডে বাই ডে শিক্ষার্থীদের উন্নয়নে। এবং আমরা শিখবো কিভাবে একটা এমসিকিউ ট্রিক দিয়ে করতে হয়। তারপর এখানে বোর্ডের সকল প্রশ্ন আমরা উত্তর করে দেব 22 সাল পর্যন্ত আপডেট। এবং ট্রিক গুলো জানবো, তা জানলে সম্পূরক প্রশ্নের উত্তরগুলো জানবো, কেমন প্রশ্ন হতে পারে এটা বাদে সেই বিষয়গুলো এখানে শিখে নেব। তো আমরা শুরু করছি আমাদের আজকের ক্লাস। তো প্রথমে 3.1 থেকে আমরা এখান থেকে কিছু প্রশ্ন দেখতে পাচ্ছি। 3.1 আমরা এক এক করে যাব। কোন বিন্দুর পোলার স্থানাঙ্ক আমরা জেনে থাকবো যে চ্যাপ্টার 3.1-এ কার্তেশীয় থেকে পোলার আর পোলার থেকে কার্তেশীয়, এটা খুব গুরুত্বপূর্ণ টপিক সমীকরণ এবং স্থানাঙ্ক দুটোর জন্যই। তো এখানে একটা স্থানাঙ্ক দিয়েছে, দেখেই বোঝা যাচ্ছে একটা যদি সংখ্যা হয়, একটা যদি ডিগ্রি হয়, তাহলে বুঝতে হবে এটা পোলার স্থানাঙ্ক। বলেই দিয়েছে পোলার স্থানাঙ্ক এত হলে কার্তেশীয় স্থানাঙ্কটা কত হবে। এক্ষেত্রে শিক্ষার্থীরা যেটা চিন্তা করে যে উত্তর করব কি করে, এই সেই। তো আমাদের এক্ষেত্রে মনে রাখতে হবে যে স্থানাঙ্ক ব্যবস্থায় এই এক্স অক্ষের সাথে কোনো বিন্দু যদি এইখানে হয়, তাহলে এইখান থেকে এটা হলো ওয়াই, এটা হলো এক্স। যখন এই পোলারের থিটা আমরা পরিমাপ করি, এখানে হচ্ছে থিটাটা, এই থিটাটা যখন পরিমাপ করি তখন থিটা সমান আমরা দিয়ে থাকি ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এই এই, এরকম দিয়ে থাকি যখন থিটা পরিমাপ করি। তাহলে চিন্তা করো, এইখানে যে থিটাটা আছে সেটা, এই থিটাটা, এই দাগটা এইভাবে ঘুরে গিয়ে এই 90 ডিগ্রিতে আছে, এই দাগটা বোঝাচ্ছে এইটা। রে একটা বেসিক ব্যাপার হলো এই দাগের উপর স্থানাঙ্ক কেমন হবে। এটা হলো ওয়াই এক্সিস, রাইট, এই দাগটা। তাহলে এইটার উপরে স্থানাঙ্ক হবে 0, সামথিং। 0, ভালো করে জিনিসটা বুঝবা, দেখবা কিছুই করতে হচ্ছে না, উত্তর তোমার হাতে। তাহলে 0, সামথিং যদি হয়, তাহলে এখানে দেখো 0, 0, 0, সামথিং বলতে এটা 5, 0, এটা 5, 5, তাহলে উত্তর হবে। ফিনিশ। এইভাবে চিন্তা করতে হবে। যদি আমাদের এরকম চিন্তা থাকে, তাহলে কিন্তু আমরা সুন্দরভাবে উত্তরটা করতে পারছি। এই। এখন যদি বলো যে স্যার আমি রিয়েলি কনভার্ট করে দেখতে চাই যে স্থানাঙ্কটা আসলেই 0, 5 হবে কিনা, তাহলে সেক্ষেত্রে আমাদের ফর্মুলা রয়েছে যে কার্তেশীয় থেকে পোলার, পোলার থেকে কার্তেশীয়। এখানে আমি দেখিয়ে দিচ্ছি, এই যে দেখো এক্স ইজ ইকুয়াল টু আর কস থিটা এবং ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা। এই যে এখানে ফর্মুলাটা রয়েছে, এটা এই এই ফর্মুলাটা দিয়ে আমরা কাজ করব। আর এর জায়গায় আমরা 5 লিখবো, cos 90 লিখবো, ওয়াই আর এর জায়গায় 5 লিখলো, sin 90 লিখবো। তাহলে দেখো cos 90 0 দেয়, তাহলে 0 হয়ে যাচ্ছে এক্স এর মান। আর আর এর মান হলো 5, sin 90 1 দেয়, তাহলে 0, 5 হয়ে যাচ্ছে। তাহলে এভাবেও আমরা কাজ করতে পারবো। কিন্তু এই যে সময় লাগলো, তার আগে তুমি কিন্তু পেরে যাচ্ছ যে যদি তুমি বুঝতে পারো 90 ডিগ্রি মানে দাগের উপরে বোঝাচ্ছে, কোন দাগের উপর, ওয়াই অক্ষের উপরে। তাহলে কিন্তু 0, সামথিং এটাই উত্তর। অঙ্ক করার আগে তোমার উত্তর চলে আসলো। তো এই ছিল দুই ধরনের আলোচনা আমরা শিখে নিলাম। এরপরে আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। দেখো এটাও আমরা দেখবো অঙ্ক করা লাগবে না, আমরা এখানে বলছে 3 to 70 ডিগ্রি। সিমিলারলি এর কার্টেসীয় স্থানাঙ্ক কত। তাহলে 270, এটা কোন দাগ, আমার এখানে এক্সিস নেওয়াই যেহেতু আছে, আমি উপরেরটা দিয়ে এই এই দাগটা বোঝাচ্ছে, এই দাগটা। এই দাগের উপরে কার্তেশীয় স্থানাঙ্ক যদি তুমি চিন্তা করো, তাহলে এই দাগের উপরে নিশ্চয়ই 0, মাইনাস সামথিং হবে। তো দেখো এখানে একটাই 0, মাইনাস সামথিং আছে। 270 ডিগ্রি, যে বেসিকটা একটু আগে শিখলাম, অঙ্ক করাও লাগতেছে না। তাহলে এই যে উত্তর। হুম। তো এটাও আমাদের হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পারছো যে স্যার কিভাবে জিনিসটা শেখাতে চাচ্ছে।
এই দুইটা গেল দেখো। 19 সালে এসেছিল, 21 সালে একই প্রশ্ন, শুধু ডিগ্রিটা ভিন্ন করে দিয়েছে, 90 ডিগ্রি অথবা 270 ডিগ্রি, যেটাই দিক। হ্যাঁ, মেন কথা, দেখো -3 হবে কি হবে না কোটি, এগুলো আমাদের বেরও করতে হচ্ছে না। বেসিক দিয়ে যে এই অক্ষের উপরে তো 0, মাইনাস মানে সামথিং হবে। হ্যাঁ, তাহলে আহ এখানে একটাই উত্তর এরকম আছে। এখন আমরা পরেরটায় চলে যাচ্ছি। এইভাবে করে আমরা সব প্রশ্নের উত্তর শেষ করতে পারবো। পরেরটা বলছে 1,150 ডিগ্রি। তাহলে 150 ডিগ্রি, 1,150 ডিগ্রি বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক কত? খুব গুরুত্বপূর্ণ এটা, 22-এ এসেছে, 19-এ এসেছে, কতবার কত জায়গায় যে আসবে। তো এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে আমাদের কাজ কি, যে 150 ডিগ্রি এটা কোন ঘরে অবস্থান করে? তাহলে এই ঘরে অবস্থান করে। 150 ডিগ্রি মানে π/2 থেকে বড়, আর পাই থেকে ছোট। আর আমাদের চিন্তা করতে হবে দ্বিতীয় ঘরে অবস্থান করে। এই বিন্দুর মধ্যে কোনটা দ্বিতীয় ঘর চিন্তা করো তো। এটা প্রথম ঘর, তাহলে এটা উত্তর হচ্ছে না। এটা চতুর্থ ঘর, এটা উত্তর হচ্ছে না। এইটা তৃতীয় ঘর, এটাও উত্তর হচ্ছে না। তাহলে দ্বিতীয় ঘর হলো শুধু খ। তাহলে এটাই উত্তর, এই যে খ উত্তর, কিচ্ছু না। এবার স্যার, তাহলে আমরা এই অঙ্ক ম্যানুয়ালি কিভাবে করব? ম্যানুয়ালি করতে গেলে যেহেতু পোলার থেকে কার্তেশীয়, তাহলে আমার লিখতে হবে এক্স সমান সমান আর কস থিটা। আর এর মান হচ্ছে 1, তাহলে 1 cos 150 ডিগ্রি। দেখো কঠিন হয়ে যাচ্ছে কিনা, 150 ডিগ্রি। তাহলে এখান থেকে আমাদেরকে এই কস 150 ডিগ্রির মান আমাদের আসবে -√3/2। তাও সরাসরি ক্যালকুলেটারে, হ্যাঁ, যদি আসে ভালো, না আসলে আমাদের আবার ম্যানুয়ালি করতে হবে, যে কস 150, তাহলে এটাকে কিন্তু কস 180 -30 করতে হবে। হ্যাঁ, এই এই সামনে কস 180 মাইনাস, যেহেতু সামনে মাইনাস হবে, তাহলে -√3/2 হবে এরকম। যেটা ম্যানুয়াল পদ্ধতি আছে, জেনে থাকবে তোমরা, y = r sin θ, তাহলে 1 sin 180, 150 ডিগ্রি। এই এইভাবে করতে হবে। তাহলে ওয়ানের জায়গায় 1 থাকলো, sin 150 ডিগ্রি মান হাফ, অর্থাৎ 30 ডিগ্রি মান যেটা সেটাই, তাহলে হাফ। তাহলে এটা এইভাবে উত্তর হলো। তাহলে এইভাবে কিন্তু ম্যানুয়াল। আর দেখো, ম্যানুয়াল ছাড়া যদি তুমি ট্রিক খাটায় উত্তর করো, তুড়ি দিয়ে উত্তর করো, তাহলে কিন্তু তোমার উত্তরটা পেয়ে যাচ্ছ ঘর বিবেচনা করে। যে 150 ডিগ্রি দ্বিতীয় ঘরে, এখানে একটাই আছে দ্বিতীয় ঘরের বিন্দু, অর্থাৎ প্লাস প্লাস, মাইনাস প্লাস, মাইনাস মাইনাস, প্লাস মাইনাস, এই বিন্দুর স্থানাঙ্ক দেখে চিন্তা করতে হবে। হুম, ডিগ্রির সাথে। এরপরে আমরা পরেরটায় চলে যাব, দেখি কি আলোচনা আছে। এবার ভিন্নটা, এটাও আমরা কাজ করে ফেলবো, দেখবা। -1 - 1 এর পোলার স্থানাঙ্ক। এবার হলো তোমার কাছে আছে -1 - 1 পোলার স্থানাঙ্ক, পোলার। তাহলে এবার ডিগ্রিতে যেতে হবে। তাহলে ডিগ্রিতে যেতে গেলে দেখো, -1 - 1 কোন ঘর বলতেছে? তৃতীয় ঘর। এই যে তৃতীয় ঘর, তৃতীয় ঘরের মধ্যে ডিগ্রি হবে 180 থেকে বড় আর 270 থেকে ছোট, বা পাই থেকে বড় আর 2π/, হ্যাঁ, এই 3π/2 থেকে ছোট। এটা হলো আমাদের 3π/2, আর এটা হলো পাই, এর থেকে বড়। তাহলে এখানে পাই দিয়ে যেহেতু আছে, তাহলে আমাদের চিন্তা করতে হবে এর মধ্যে কোন কোনটা। এই যে π/4, π/4, এই দুটা উত্তর হবে না। এবার দেখো, 5 দুটোতেই আছে, তাহলে এই দুইটার যে কোনো একটা উত্তর হবে। এবার এক্ষেত্রে দেখো, যেহেতু দুটোই 5π/4 আছে, তাহলে এই দুইটার 5π/4 মানে এত থেকে বড় এত থেকে ছোটর মধ্যের কোণ বোঝাচ্ছে। এবার দেখতে হবে তাহলে আর এর মান কত। কোণ যেহেতু একই রকম দিয়েছে, তাহলে আর এর মান কত? √1 + 1, তার মানে √2 হওয়ার কথা। √2 এটাতে আছে। এবার কেউ যদি চিন্তা করতো আর এর মান √2, তাহলে √2 দুইটাতে আছে, এই দুইটার যে কোনো একটা উত্তর হবে। এই দুইটাতে √2 নাই। তাহলে এই দুইটার মধ্যে আবার পাই থেকে বড়, 3π/2 থেকে ছোট একটাই কোণ আছে, তাহলে এটা কিন্তু মিলে যেত দুই দিক দিয়ে যদি সে ম্যাচ করতো। তাহলে এইভাবে তুমি চিন্তা করতে পারো। মনে রাখবে, এই অঙ্কগুলো অ্যাডমিশনের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাই এটা আমাদের খুব ভালো করে শিখতে হবে। এই সেম টাইপের প্রশ্ন অ্যাডমিশনেও আসে প্রচুর, কিন্তু আমরা পারি না। আমরা যদি এখন তোমাদেরকে বলি যে এই প্রশ্নটা আমরা তাহলে কিভাবে উত্তর করব, এই বিন্দুর পোলার স্থানাঙ্ক কোন ঘর? তৃতীয় ঘর। তৃতীয় ঘর, প্রথমত এটার আর বের করো। তো এটা 2, দেখো সবার R2 আছে, তাহলে আর বের করার প্রয়োজন নেই। এবার থিটার দিকে যাও। থিটা হলো তৃতীয় ঘরের থিটা কোনটা আছে? আমরা জানি 5π/4 তৃতীয় ঘরের থিটা। -5π/4 হবে না, কারণ তাহলে ডান দিক দিয়ে পরিমাপ হয়ে যাবে। তাহলে এইটা আমাদের উত্তর। আমি তোমাদের ফর্মুলার মধ্যে এই বিষয়টা আরেকবার তাও দেখিয়ে দিচ্ছি, চারটা ব্যাপার।
এই প্রথম চতুর্ভাগে এক্স ওয়াই বিন্দুটা অর্থাৎ ধনাত্মক যদি হয় তাহলে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স হবে আমাদের পোলার স্থানাঙ্কের থিটা। দ্বিতীয় চতুর্ভাগ হলে পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স হবে। তৃতীয় চতুর্ভাগ যদি হয় তাহলে হবে পাই প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। চতুর্থ চতুর্ভাগ যদি হয় তাহলে হবে 2 পাই মাইনাস ট্যান ইনভার্স পাই বাই এক্স। এই যে থিটা যদি ট্যান ইনভার্স হয়, থিটা যদি এইটা হয়, তাহলে এই ঘরের মধ্যে হবে পাই মাইনাস থিটা, এই পাশে হবে এই তৃতীয় ঘরে পাই প্লাস থিটা, এখানে হবে 2 পাই প্লাস থিটা। এই যেটা আশা করি আমরা বুঝতে পেরেছি এবং এই নিয়মে করছি। আবার এই নিয়ম অর্থাৎ ইনভার্সের সূত্র না ফেলেও আমরা খুব দ্রুত কাজ করতে পারছি। আর কারো যদি ক্যালকুলেটরে দ্রুত করতে চাও সেও করতে পারবা। ওকে, নেক্সট ওয়ানে চলে যাচ্ছি, 6। আমরা করবো না। এই বিন্দুর পোলার স্থানাঙ্ক তৃতীয় ঘর 5 পাই বাই 4 খুঁজো। বিন্দুর পোলার স্থানাঙ্ক, তাহলে এখানে মাইনাস মাইনাস, তাহলে 7 পাই বাই 6, এটা হলো -√3 - 1 ছিল, তাহলে 7 পাই বাই 6 এটাই উত্তর হবে, কারণ একটাই এর মধ্যে আছে। ও, দুই জায়গায় 7 পাই বাই 6 ছিল, ক এবং ঘ। তার মধ্যে তাহলে এবার দেখতে হবে এখান থেকে আর এর মান কত আছে, তাহলে একটু আশা করি তোমরা এই জিনিসগুলো বুঝতে পারছো। পরেরটায় চলে যাচ্ছি, পোলার স্থানাঙ্ক। পোলার স্থানাঙ্ক আর আমরা করব না, পোলার স্থানাঙ্ক আমরা বুঝে গেছি, এটা দ্বিতীয় ঘর। কোন ঘর? দ্বিতীয় ঘর। দ্বিতীয় ঘরের কোন দেখো কোনটা আছে, এটা বাদ, এটাও বাদ, এটাও বাদ, তাহলে ঘ উত্তর। দ্বিতীয় ঘরের কোন না এরা কেউই, তাহলে এইভাবে আমাদের উত্তরগুলো করতে হচ্ছে। এরপরেরটা, এটা, এটাও দ্বিতীয় ঘর। দ্বিতীয় ঘরের কোন দেখো কোনটা আছে, সেটা উত্তর হবে। দ্বিতীয় ঘরের কোন কোনটা আছে, পাই বাই 3, দ্বিতীয় ঘর না, এটাও দ্বিতীয় ঘর না। হ্যাঁ, গ হলো দ্বিতীয় ঘরের কোণ, তাহলে গ উত্তর হবে। এই যে এটা উত্তর হবে। বিন্দুর পোলার স্থানাঙ্ক, পোলার স্থানাঙ্ক শিখবো না আমরা আর, পোলার স্থানাঙ্ক শিখবো না। ওকে, কোন বিন্দুর পোলার স্থানাঙ্কের কোটি 90 ডিগ্রি, দেখেছো? এটা কিন্তু 1 নাম্বার প্রশ্নটা 17 সালে বলছে কোন বিন্দুর পোলার স্থানাঙ্কের কোটি 90 ডিগ্রি। এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে স্থানাঙ্ক ব্যবস্থায় এই রেখাকে বোঝাচ্ছে। তাহলে ওই বিন্দুর কার্টেসীয় স্থানাঙ্কের ভুজ কেমন হবে? কার্টেসীয় স্থানাঙ্কের ভুজ কেমন হবে? তাহলে এর ভুজ জিরো, জিরো হবে না? ওয়াই অক্ষের উপর বোঝাচ্ছে না? হ্যাঁ, তাহলে এই যে x = 0 হবে ভুজ। দেখো কত সুন্দরভাবে শিখে গেল। ওকে, এবার সমীকরণ আসছে যে বলছে r = 3 cos θ, এর কার্টেসীয় সমীকরণ কোনটি? r = 3 cos θ। তো যখন আমরা সমীকরণের দিকে যাব, কার্টেসীয় সমীকরণ, মনে রাখবে x = r cos θ আর y = r sin θ, এগুলো দিয়ে কনভার্ট করে নিতে হবে। আবার যদি চিন্তা করো যে x = r cos θ, তাহলে r কত, r √x²y², এগুলো মাথায় রাখতে হবে। বা r² = x² + y², তাহলে আমরা এই কাজগুলো সঠিক হবে। তো এখানে বলছে আর, তাহলে আমরা এটাকে এক কাজ করি, আর দ্বারা গুণ করি এটাকে। তাহলে r² হচ্ছে, r² = 3 থাকছে, আর r cos θ থাকছে। তো এগুলো মুখে মুখে করে করে ফেলতে হবে, অর্থাৎ আমি গুণ টুন মুখে মুখে করব। r² গুণ করলে বামে হয় r², তাহলে x² + y², r² মানে এতটা এক্সপার্ট হতে হবে। 3, তাহলে = 3, আর আর কস থিটা হবে, আর কস থিটা মানে আমি এক্স লিখে দিয়েছি, এই যে এক্স। তাহলে x² + y² -3x = 0, ক out হয়ে গেল। আশা করি আমরা ভালোভাবে শিখতে পারতেছি। এরপরে আমরা 12 নাম্বার দেখতে পাচ্ছি। 12, যে মূল বিন্দু হতে এই বিন্দুর দূরত্ব কত একক। তো যেহেতু আবারও সেই কি কনসেপ্টের অঙ্ক, সেই আমাদের আহ এরকম কনসেপ্টের অঙ্ক যে এই রেখাটাকে বোঝাচ্ছে। এইখানে একটা বিন্দু আছে, মনে করো যে 390, তাহলে এইখানে একটা, তাহলে 3 দ্বারা এই দৈর্ঘ্যটা বোঝাচ্ছে, এই দৈর্ঘ্যটা, তাহলে 3 একক দূরত্ব হবে। আর 90 মানে ওই রেখার কোণ। তাহলে এই এক্স অক্ষ, যে অক্ষটা এখান থেকে এই পর্যন্ত কোণটাকে 90 বোঝাচ্ছে, আর এখান থেকে এই দৈর্ঘ্যটাকে যে আর বোঝাচ্ছে, তাহলে 3। এটা হয়ে গেল। এখন আমরা
3.1-এর মোটামুটি এই সূত্রগুলো বা এই কাজগুলোই আমাদের এই পর্যন্ত এসেছে এবং আমরা ভালোভাবে সেটা শিখে নিলাম। এখন আমরা দেখব যে 3.2 এর মানে কাজগুলো কি কি আমাদের আসে বা এসেছে। 3.2, প্রথম 3.2 এর আমরা যে অঙ্কটা দেখতে পাচ্ছি সেটা হলো এ একটা বিন্দু, বি একটা বিন্দু, সংযোগ রেখাকে বি এ, হ্যাঁ বলছে বি থেকে এর দিকে যদি 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে তাহলে এর স্থানাঙ্ক কোনটি নির্ণয় করো। তো তোমরা এক্ষেত্রে যেটা করবে, খুব দ্রুত কাজ করার জন্য এই যে অনুপাত দেওয়া থাকবে যেহেতু অন্তর্বিভক্তি, তাহলে দুইটা দাগ দেবে, দুইটা দাগ দেবে, এই এবার নিচে 2 আর 1 যোগ করবে তাহলে 3, নিচে 3, ভুজ কোটি। এবার উপরে লিখবে 2+1, উপরে আবার লিখবে 2+1, এই ভুজেও লিখবে কোটিতেও লিখবে, লিখে এই ডট ডট দিয়ে রাখবে। এবার কোন দিক থেকে কোন দিকে বলেছে, এ থেকে বি না বি থেকে এ? খুব গুরুত্বপূর্ণ 17 সালের প্রশ্ন, বি থেকে এ বলেছে। তাহলে আমি যেটা করব, এই বি থেকে এ, তাহলে ভুজের সময় এদিক থেকে এদিকে আগে এটার ভুজ তারপর এটার ভুজ, তার মানে 1 আর এখানে -8 বসাতে হবে। আগে এটার কোটি তারপর এটা, তাহলে এখানে -2 আর এখানে 1 বসাতে হবে। এবার তুমি এটা যোগ বিয়োগ করে মেলাও কোনটা মেলে, প্রথমে ভুজ কাজ করো। দেখো 2, -8 থেকে 2 বাদ দিলে -4। ওকে। বি এ কে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তাহলে আমাদের অন্তর্বিভক্তির সূত্র দিলেই এই উত্তরটা চলে আসবে। 2 × 1 × তাহলে কত হয় 6, -6/3 তাহলে কত হয় -2। একটাই, ও না দুটোতে আছে দেখো অবস্থা, তাহলে না হলে বলে দিতাম ক্ষয় উত্তর। দুইটাতে -2, এবার তাহলে কোটি হিসাব করতেই হচ্ছে, -4+1 -3/3 মানে -1, তাহলে খ। এই হচ্ছে আমাদের উত্তর করার তরিকা, হয়ে গেল খ উত্তর। আমরা এর পরেরটায় চলে যাব। আমরা সূত্রটা যদি দেখে আসি একটু, অন্তর্বিভক্তি বহির্বিভক্তির সূত্র। এই যে 9 নম্বর, এখানে অন্তর্বিভক্তির সূত্র m1 + m2 m1 + m2 m1 × x2 m2 × x1। তো এইগুলো চিন্তা করার থেকে চিন্তা করতে হবে, যদি এখান থেকে এ থেকে বি দিকে যায়, আর যদি এখানে m1 হয় আর এখানে m2 হয়, তাহলে তোমার চিন্তা করতে হবে ভুজ বের করার করতে নিচে অনুপাদ্যের যোগফল m1 + m2, এই উপরেও লিখবা m1 + m2, এই তারপর যে দিক থেকে যেদিকে, যদি এ থেকে এদিকে যায় তাহলে এর ভুজ আগে বসবে, এইখানে বসবে, আর তারপরে এর ভুজটা বসবে। কোটির ক্ষেত্রে এর কোটি আগে বসবে, তারপর এটা দিক, খুব গুরুত্বপূর্ণ বিষয়। অন্তর্বিভক্তি বলো বহির্বিভক্তি বলো, দুইটার ক্ষেত্রে সিমিলার ওয়ার্ক। তো এটা আমাদের হয়ে গেল, আমরা পরেরটায় চলে যাচ্ছি। এই দুই বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশটিকে ওয়াই অক্ষরেখা যে অনুপাতে অন্তর্বিভক্ত করে তা নির্ণয় করো। এটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, এটা অ্যাডমিশনও প্রচুর আসে, 22 সালে এসেছে। তো আমি তোমাদেরকে এই শর্টকাটটা শিখিয়ে দিচ্ছি, খুব মজার শর্টকাট এটা। অক্ষরেখাকে যদি কোনো দুটো বিন্দু, অর্থাৎ এটা তৃতীয় ঘরের একটা বিন্দু আর এটা প্রথম ঘরের একটা বিন্দু, এদেরকে যদি তুমি এরকম টান মেরে ইয়ে করে দাও, তাহলে এক্স অক্ষ ওকে ছেদ করবে, ওয়াই অক্ষ ছেদ করবে, এইখানে আর এইখানে। তো যদি বলে এক্স অক্ষ কত অনুপাতে ছেদ করে, এক্স অক্ষ কত অনুপাতে যদি ছেদ করে বলে, তাহলে কোটির অনুপাতে, এবং ঋণাত্মক বাদ দিতে হবে, দিক চিন্তা করতে হবে। তাহলে দেখো এখানে কোটি আছে 4 আর এখানে 2। ওকে, তাহলে আমাদের চিন্তা করতে হবে এত এত বিন্দুদ্বয়ের সংযোগ রেখাকে ওয়াই অক্ষ রেখা যে অনুপাতে ছেদ করে, তাহলে ওয়াই অক্ষ বলতে এইটা বোঝাচ্ছে, তাহলে ভুজের অনুপাত। তাহলে একটু লিখে রাখবে যে ওয়াই অক্ষ ভুজের অনুপাতে বিভক্ত করে, অর্থাৎ 3:6 হবে। তা কাটাকাটি করলে 1:2। খ।
আর যদি বলতো এক্স অক্ষ কিসের অনুপাতে বিভক্ত করে, সম্পূরক আলোচনা করছি, খুব গুরুত্বপূর্ণ, যে কোনো সময় পেয়ে যেতে পারো অন্য আরেকটা প্রশ্নে। এক্স অক্ষ কত অনুপাতে বিভক্ত করে? তাহলে এক্স অক্ষ অবশ্যই কোটির অনুপাতে বিভক্ত করে, অর্থাৎ এটা উত্তর হবে 4:2, তার মানে 2:1, 2 দিয়ে ভাগ করলে 2:1। এই হচ্ছে তরিকা, মনে থাকে যেন। ওকে, তো এটা আমরা খুব সুন্দর করে শিখে নিলাম। অর্থাৎ যদি এরকম বলি x1 y1 এই একটা বিন্দু, x1 y1, আর এখানে দিলাম x2 y2 একটা বিন্দু, এরকম, তাহলে হচ্ছে যদি এক্স অক্ষ বলে তাহলে y1:y2 উত্তর হবে। আর যদি ওয়াই অক্ষ বলে কত অনুপাতে বিভক্ত করে, তাহলে x1:x2 হবে। আমাদের ফর্মুলায় ওটা দেওয়া আছে আশা করছি। অক্ষ 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 অক্ষের অনুপাত গেল কোথায়? অক্ষের অনুপাত, আচ্ছা এটা এখানে আসেনি, আমি লিখে দিলাম, নো প্রবলেম। এই, তো এই হচ্ছে ব্যাপারটা, এখানে আমি লিখে দিয়েছি, x1 y1 বিষয়টা লিখে দিয়েছি। আশা করি আমরা এটা পারবো। এরপরে আমরা 15 নম্বর থেকে শিখবো। ওকে, আমরা এখন 15 নম্বরটা দেখতে যাচ্ছি। 15 নম্বরে কি আছে? 15 নম্বরে বলছে যে আহ দুইটা বিন্দু দেওয়া আছে আর 2:3 অনুপাতে বহির্বিভক্ত। বহির্বিভক্তি করলে তখন স্থানাঙ্ক কেমন হবে? অন্তর্বিভক্তি আর বহির্বিভক্তির মানে এই ক্ষেত্রে আমরা জেনে থাকবো যে খুবই সহজ এই ধরনের অঙ্ক। আমরা নিচে একটু আগে বলেছিলাম যে 2:3 যেহেতু, তাহলে 2-3, এখানেও দেবো 2-3, তারপরে উপরেও দেবো 2-3, এরকম ডট ডট, 2-3, ডট ডট, দেওয়ার পর অনুপাতের নিচে বিয়োগফল, উপরে বিয়োগফল। এবার কার থেকে কার দিকে যাচ্ছে? বাম থেকে ডানের দিকে, তাহলে এখানে 8 বসাবো আমরা, এখানে 8 বসাবো, আর এখানে বসাবো আমরা এই যে এই 8টা এখানে বসাবো, দ্বিতীয় বিন্দুর ভুজ। এবার দ্বিতীয় বিন্দু, প্রথম বিন্দুর ভুজ, এখানে -2 বসাবো। 8 × 2 = 16, আর এখানে +6 হচ্ছে, তাহলে 16 আর 6 আমাদের কত হচ্ছে? 22, 22 ডিভাইডেড বাই -1, তার মানে -22। তাহলে -22 ভুজ হলো, তাহলে এই দুটো বাদ পড়ে গেল, দেখো উত্তর এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। এবার এখানে আমাদের দ্বিতীয়টা আগে বসাতে হবে -10, তাহলে -23 × 4, 12। এই মানে একবারে লিখলাম, 3 নাই মনে করো, তাহলে -20, -12, তাহলে -32/-1, তাহলে এখানে -1 নিচে আর উপরে -32, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে +32, গ উত্তর হচ্ছে আমাদের। এভাবে আমাদের কাজ শিখতে হবে। আশা করি আমরা সুন্দর মতো শিখতে পারছি। আমরা পরেরটায় চলে যাচ্ছি। ত্রিভুজের ভর কেন্দ্র এখানে আছে, নতুন টপিক, ত্রিভুজের অধ্যায়, এটা 3.3 অধ্যায়, তার মানে ত্রিভুজের 3.2 অধ্যায়, বিভক্তকারী বিন্দু। আহ, ভর কেন্দ্র আমরা জেনে থাকবো যে তিনটা বিন্দু দেওয়া থাকলে ভুজগুলো যোগফল ভাগ 2, তাহলে 5 আর 5 10, আর 2 12, 12কে 3 দিয়ে ভাগ করো, তিনটা 3 দিয়ে ভাগ করলে 4 হয় উত্তর। তাহলে একটাতেই 4 আছে, তাহলে ক উত্তর। এই, হ্যাঁ, কোটি বের করার প্রয়োজনই হয়নি। এবার তারপরে আমরা যদি কোটিগুলো যোগ করি, 0 + 0 + 4/3, তাহলে 4/3 হয়, তাহলে সব মিলে এটাই উত্তর। তাহলে আমাদের ভরকেন্দ্রের সূত্রটা আমরা একটু দেখে নিচ্ছি। ভরকেন্দ্রের সূত্র এটা, এটা হলো মধ্যবিন্দুর সূত্র। মধ্যবিন্দু ভুজদ্বয়ের যোগফল ভাগ 2, কোটিদ্বয়ের যোগফল ভাগ 2, আর ভরকেন্দ্র হলো ভুজ ত্রয়ের যোগফল ভাগ 3, আর কোটি ত্রয়ের যোগফল ভাগ 3। এভাবে দিলে আমরা ভুজ কোটি পেয়ে যাব। এটা হলো ভরকেন্দ্রের ত্রিভুজের তিনটা বিন্দু দেওয়া থাকলে, এই শীর্ষ তিনটা বিন্দু দেওয়া থাকলে। ওকে, ডান। পরেরটায় চলে যাচ্ছি। পরেরটাই হলো আমাদের কি বলছে দেখা যাক। 17, এখানে একের ভিতরে 3, পি ও কিউ বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশকে এ ও বি দুটি বিন্দু 2:3 অনুপাতে যথাক্রমে অন্তর্বিভক্তও করে, বহির্বিভক্তও করে। তো খুব ভালো কথা, অন্তর্বিভক্ত আর বহির্বিভক্ত যদি করে, তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে, তাহলে আমরা অন্তর্বিভক্তি দিয়ে করব। আর বি বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে, তাহলে আমরা বহির্বিভক্তি দিয়ে করব। করার পরে আমরা দেখবো যে হ্যাঁ, এটা আর এটা সঠিক আছে।
হ্যাঁ, দেখবো যে এটা ঠিক আছে, এটা ঠিক, যেহেতু আগে করিয়েছি তাই এটা স্কিপ করলাম। এবার বলছে আবার এ বি, অর্থাৎ এই দুটো যদি সঠিক তাহলে এ বির দৈর্ঘ্য কত। দেখো এই দুটো যদি সঠিক না হয় তাহলে তো এ বির দৈর্ঘ্য বের করা যাবে না। হ্যাঁ, অন্য সেন্সে বলা যায় তার মানে এ বি সঠিক। এবার এদের মধ্যে দূরত্ব যে সূত্র আছে, ভুজদ্বয়ের অন্তরের স্কোয়ার আর কোটিদ্বয়ের অন্তরের স্কোয়ার, এই সূত্র দিয়ে যদি তুমি এই দুটোর কাজ করো তাহলে দেখবা 24√2 চলে আসবে। এই হচ্ছে মূলত 17 নম্বর ছিল। ওকে, এখন আমরা পরেরটা যাব। পরেরটা বলতে এখানে আমরা এখন ত্রিভুজের ক্ষেত্রফলের অধ্যায়ে প্রবেশ করছি। হ্যাঁ, এই যে এখান থেকে ত্রিভুজের ক্ষেত্রফলের অধ্যায়ে প্রথম প্রশ্ন, কোন চতুর্ভুজের 4টি শীর্ষবিন্দু দেওয়া আছে, 0, 0, 2, 0, 2, 2, 0, 2 হলে চতুর্ভুজের ক্ষেত্রফল কত। তো চিন্তা করো, চতুর্ভুজের ক্ষেত্রফল চেয়েছে 4টা বিন্দু দিয়ে। এক্ষেত্রে আমরা যে মেকানিজমটা ব্যবহার করব, এই মেকানিজমটা ব্যবহার করব। প্রথমে 0, 0 দেব, তারপরে পরের বিন্দুটার এরকম 2, 0, কিন্তু এটা সিকিউতে করা যাবে না। 2, 2, তারপরে আবার 0, 2, এইটা দেব। এবং সামনে অবশ্যই মনে রাখতে হবে হাফ হবে। হাফ হওয়ার পরে এবার আমরা হাফ রেখে দিলাম। আমাদের কাজ কি, এইভাবে এইভাবে গুণ করা আগে, এইভাবে এইটা 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 মিলে গেছে, ঠিক আছে। তাহলে এইগুলো গুণ করে আমি পাচ্ছি কত, 0। আমি মূল সূত্রটা তোমাদের একটু দেখাই দিচ্ছি। এই যে ত্রিভুজের ক্ষেত্রফলের ক্ষেত্রে এই সূত্রটা খেয়াল করো, এই সূত্রটা। হ্যাঁ, ত্রিভুজের ক্ষেত্রফল যদি হয় এখান থেকে এটা লেখা যায় x1 y1 x2 y2 x3 y3 x1 y1। হ্যাঁ, এরকম। তো এখান থেকে আমাদের কাজ কি, এটাকে ভেঙে ফেলা। যদি চতুর্ভুজ বলে তাহলে আমাদের 1, 2, 3, 4 লিখে আবার কিন্তু ব্যাক করতে হবে আগেরটায়। ব্যাক করে এবার ওইভাবে ওইভাবে আমাদের যেতে হবে। তাহলে আমাদের কি ত্রিভুজ বলেছে না চতুর্ভুজ বলেছে দেখতে হবে, দেখে আমাদের সেটা ঠিক করে নিতে হবে। আমাদের 0, 0-তে আমরা ব্যাক করে নিয়ে আবার 0, 0 এখানে দিয়ে নিতে হচ্ছে এই, ঠিক আছে। তাহলে এরপরে আমরা যেটা করব, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে 0, 0, তাহলে 0 হচ্ছে, 2, 2, 4 হচ্ছে এই, তারপরে আবার 2, 2, তাহলে 4 হচ্ছে। আচ্ছা, এদিকে 0, 0, 0 হচ্ছে এই। ওকে, 0, 0, 0 হচ্ছে। এবার আমাদের এখান থেকে মাইনাস করার কথা ছিল এইভাবে গুণ, এই 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 আর এই। তো সব 0 হচ্ছে, 2, 0, 0, 2, 0, 0, 0, 2, 0, 0, 2, 0। এই জন্য এই পাশের সাইডটা কিন্তু আমরা করছি না। তাহলে 8/2, তাহলে 4, 4 বর্গ একক আমাদের উত্তর। ওকে, তো মনে রাখবে। তো আমি ফর্মুলাতে আবার যাচ্ছি, তোমাদের সেটা এখানে দেখিয়ে দিচ্ছি। যদি ত্রিভুজ বলে তাহলে তোমরা এইটা কি করছো, x1 y1 x2 y2 x3 y3, আবার x1 y1টা লিখছো। এবার এইদিকে গুণ যোগ, এইদিকে গুণ যোগ, এইদিকে গুণ, এই গেল। এবার এই মাইনাস হলো মাঝখানে, এবার এই দুইটা গুণ, এই দুইটা গুণ আর এই দুইটা গুণ এইখানে মাঝখানে যোগ দিতে হবে। হ্যাঁ, আশা করি আমরা বুঝতে পেরেছি। তোমরা যদি কোনো মূল বিন্দুর সাথে অন্য দুটো বিন্দু ত্রিভুজ দিয়ে ক্ষেত্রফল বের করতে বলে তাহলে এই সূত্রটাও অ্যাপ্লাই করতে পারো। হ্যাঁ, হ্যাঁ। অনেকে এত সূত্র মুখস্থ রাখতে পারে না, তা বা রাখতে চায় না, সেক্ষেত্রে তোমরা মেইন যে ব্যাপারটা আছে যে 0, 0, তারপরে যে কোনো বিন্দু x1 y1, আবার x2 y2, তারপর 1, 1, 1, এই সূত্র দিয়েও অ্যান্সার করতে পারো, যার যেটা ইচ্ছা। ওকে, 18 আমাদের চলে গেল। আমাদের এখন আসছে 19, 20, একই তথ্যের ভিত্তিতে দুইটা প্রশ্নের উত্তর দাও। এখানে একটা চিত্র দেওয়া আছে, কুমিল্লা বোর্ড, এটা 17 সালের প্রশ্ন। হ্যাঁ, তো এখানে প্রশ্ন বলছে যে এই যে চিত্রটা, এই চিত্রে সি আর ডি, এ বি বাহুর উপর অঙ্কিত মধ্যমা। হ্যাঁ, এই সিডিটা এই এ বির, অর্থাৎ ডি বিন্দুটা এ বির মধ্যবিন্দু, যেটা বোঝা গেল। তাহলে সি আর ডি এর মধ্যবর্তী দৈর্ঘ্য কত। দেখো আগে প্রশ্ন পড়ে নেবা, দৈর্ঘ্যের সূত্র কেমন। দৈর্ঘ্যের সূত্র আমরা কিন্তু জানি রুট ওভারের সূত্র, এই রুট ওভার। হ্যাঁ, এবার ভুজদ্বয়ের অন্তরের স্কোয়ার আর কোটিদ্বয়ের অন্তরের স্কোয়ার এই হলো। এখন দেখো আমার এই ডি জানা নেই, তাহলে ডি আমরা দ্রুত 7 আর -3 করো। তার তারকে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে 2,
ভুজ 2 হলো। আর কোটি -1 আর -3 যোগ করলে -4 ভাগ 2, তাহলে -2। তাহলে দেখো 2 আর -2 হচ্ছে, কিন্তু আমাদের এভাবে মুখে মুখে করে ফেলতে হবে চিত্রের মধ্যে খুব দ্রুত করে। এবার এদের মধ্যবর্তী দূরত্ব, তাহলে ভুজের অন্তর কত? 5 থেকে 2 বাদ দিলে 3-এর স্কোয়ার, তাহলে এখানে আমি এই পুরোটা হচ্ছে 9। আর 2 থেকে -2 বাদ দিলে 4, 4-এর স্কোয়ার মানে কত? 16। তাহলে 16 আর 9 25, √25 মানে 5। খ উত্তর। পরেরটা বলছে ত্রিভুজ এ, বি এবং সি এর ক্ষেত্রফল কত বর্গ একক? ক্ষেত্রফল আসবেই পরীক্ষায়, ক্ষেত্রফলের অঙ্ক সাধারণত আসেই, এমসিকিউতেই বেশি আসে। তাহলে ক্ষেত্রফলের ক্ষেত্রে আমি বলেছি কি, তুমি 5-2 দিয়ে শুরু করলা, 5-2, তারপরে -3, -3, তারপরে 7 আর -1, আবার এইখান থেকে শুরুটা আসবে 5 আর 2, এই এর সামনে থাকবে হাফ। এই আগেরটা তো আমরা দেখেছি যে ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে আমাদের বিয়োগ করতে হয়নি। তাহলে তোমরা যেটা করবা, এদিকে গুণ করবা, এদিকে গুণ করবা, এদিকে গুণ করবা, করে এগুলো যোগ করবা, করে দেখবা কত আসে। এবার এইটা গুণ, এটা গুণ আর এইটা গুণ করে যোগ করবা, দেখবা কত আসে। তাহলে আগের যোগ থেকে পরেরটা বিয়োগ করবা, তবে 2 দিয়ে ভাগ করবা। হ্যাঁ, 17 আসবে। তার যদি এটা পছন্দ না হয়, তাহলে আগের নিয়মটা যেটা বললাম, বড় যেটা 1-1-1 দিয়ে সেভাবেও করতে পারো। 3টা বিন্দু এখানে বসিয়ে, যার যেটা ভালো লাগে বা পছন্দ হয়। ওকে, আমরা বোর্ডের প্রশ্ন এবং সম্পূরক প্রশ্ন দুটোই সলভ করে নিচ্ছি। আমাদের 3.4 পর্যন্ত আমরা শিখতেছি। আজকে 3.3-তে আমরা অলরেডি এসেছি। হ্যাঁ, এখানে আমাদের 19-20 হয়ে গেছে, 21। 21 আমরা কি দেখতে পাচ্ছি দেখা যাক। 21-এ দেখা যাচ্ছে যে 3টা বিন্দু দেওয়া আছে, এ, বি এবং সি। ত্রিভুজের একের ভিতরে 3 প্রশ্ন। তো বলছে ত্রিভুজের ভর কেন্দ্রের স্থানাঙ্ক কত? তাহলে আমরা যাব 8 আর 4 বাদ দিলে থাকে 4, 4 থেকে 2 বাদ দিলে কত থাকে? 2 ভাগ 3, তাহলে ভুজ ঠিক আছে। 6 আর 2 8 আর 3 11 ভাগ 3, তাহলে এটা ঠিক আছে। এবার বলতেছে যে এ বি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক, তাহলে এ আর বি, -4 আর -2 কত হয়? -6 ভাগ 2, তাহলে হলো মধ্যবিন্দু যদি 2 দিয়ে ভাগ, তাহলে -3, বুঝ ঠিক আছে। তাহলে এবার হলো কোটি, 2 3 আর 2 5/2, এটাও ঠিক আছে। তাহলে দুটোর প্রথম দুটো ঠিক থাকলে তৃতীয়টাও টেস্ট করতে হবে। এবার বলছি ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল 4 বর্গ একক। তো আমরা যেভাবে ত্রিভুজের ক্ষেত্রফল একটু আগে বের করা দেখালাম, সেইভাবে করে দেখতে হবে, দেখা যাবে এটা 4 আসবে না। হুম, এটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আবারও। অর্থাৎ এরকম লিখতেছি আমরা, -2 আর 3, তাহলে আবার -4 আর 2, আর এখানে হচ্ছে 8 আর 6, আর এখানে আবার হলো -2 আর 3, সামনে হচ্ছে হাফ, সামনে হচ্ছে হাফ। তাহলে আমরা যদি হাফ রাখার পরে ক্যালকুলেশন করি, তাহলে আমি বলেছি এই মাইনাস এই, প্রথমে এদিকে মানে গুণ করো, -2 -2 4, 4 আর এদিকে কত? তাহলে এটা হলো -4, আর এই 4 6 24, -24, আর এদিকে 3 8 24 +24। এই আলটিমেট গোল এখানে -4 দাঁড়ালো। আর এবার এই সূত্র এখানে এবার এদিকে -12, এই যে এদিকে -12, আবার এইদিকে +16, আর এদিকে -12। হ্যাঁ, এই -12, তাহলে এখানে হয় -8। হুম, -8, আর হলো মাইনাসের এখানে -12, তারপরে হচ্ছে 16, তারপর হচ্ছে আবার -12। আমি কি কোথাও ভুল করেছি? আহ, না, সব ঠিক আছে দেখা যাচ্ছে। তাহলে এখানে এটা এটা কাটা, এখানে -24, -24 থেকে 16 বাদ দিলে কত হয়? -8, হ্যাঁ, -8 +8 হয়ে গেল।
প্লাস 8, +8 আর এই -4, তাহলে হলো থাকলো +4/2, তাহলে থাকলো 2 বর্গ একক। এটা হচ্ছে না, তার মানে এখানে 4 বর্গ দিছে, 2 বর্গ ক্ষেত্রফল হবে দিছে 4 বর্গ, তাহলে ক্ষেত্রফলটা মিথ্যা। এটা আমাদের চলে আসলো। এইভাবে আমাদের উত্তর করতে হচ্ছে, একটু টাইম নিবা যখন এই ধরনের গুলো আসবে। আমরা এবার কাজ করছি চতুর্থ অধ্যায় সঞ্চার পথ নিয়ে। সঞ্চার পথের অঙ্কগুলো সাধারণত খুব কম আসে, তারপর আমরা একটা অঙ্ক দেখতে পাচ্ছি সঞ্চার পথের, অর্থাৎ 3.1 থেকে 4 আমাদের এখানে শেষ হয়ে যাচ্ছে। এত হতে এই বিন্দুদ্বয়ের দূরত্বের বর্গের, এই বিন্দু হতে এই বিন্দুদ্বয়ের দূরত্বের, এত হতে এত বিন্দুদ্বয়ের দূরত্বের বর্গের যোগফল সর্বদা 40 হলে পি বিন্দুর সঞ্চারপথটা বের করো। হুম। তাহলে এটা হতে এটার দূরত্ব বের করতে হবে, দূরত্বের সূত্র আমাদের জানা আছে, x+2 এর হোল স্কোয়ার হবে। এই, এটা যদি এ বিন্দু ধরি তাহলে পি এ, আর প্লাস ওয়াই ওয়াই স্কোয়ার দিলাম, এর রুট। হ্যাঁ। আর পিবি, হ্যাঁ, পিবি হচ্ছে এটা, তাহলে এটা হলো y+y-2 এর স্কোয়ার, x-2 এর হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর রুট। হ্যাঁ, এদের দুইজনের বর্গের যোগফল 40। তাহলে আমার বর্গ করলে এটা উঠে যাচ্ছে, তাহলে আমার মূলত এরকম হচ্ছে x স্কোয়ার প্লাস 4x প্লাস ওয়াই 4 প্লাস ওয়াই স্কোয়ার প্লাস x স্কোয়ার-4x প্লাস 4 প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 40। এরকম একটা জিনিস এসে দাঁড়াচ্ছে। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে 4x কাটা চলে গেল, 2x স্কোয়ার হলো প্লাস 2y স্কোয়ার হইলো, এই এক্স এক্স, তারপরে এক্স, তারপরে ওয়াই, এগুলো সব চলে গেছে। 40, 4 আর 4, 8কে ওই পাশে নিয়ে গেলে 40, তাহলে এখানে 32 দাঁড়ায়, -32 ইকুয়াল টু 0। 2 দিয়ে ভাগ করলে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 16, তার মানে বৃত্ত। আমরা জেনে থাকবো x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হচ্ছে 16। এটা একটা বৃত্তের সমীকরণ, মূল বিন্দুতে কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ। ওকে। এইভাবে আমাদের সঞ্চারপথের প্রশ্ন থেকে প্রশ্ন করবে আমাদের। এখানে সঞ্চারপথ থেকে আরো নানান ধরনের প্রশ্ন করে, সঞ্চারপথ থেকে আরো দুই একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, যেমন প্রশ্ন করে যে এক্স অক্ষের দূরত্বের দ্বিগুণ। হুম। তাহলে কোনো বিন্দুর সঞ্চারপথ, তাহলে বিন্দুটা এক্স ওয়াই ধরলাম, বললো যে সঞ্চারপথের কোটি আহ, ভুজের দ্বিগুণ, তাহলে y=2x, এই ধরনের প্রশ্ন বলতে পারে। তারপর বলতে পারে যে কোটির বর্গ, হ্যাঁ, ভুজের 4 গুণের সমান, তাহলে y² = 4x। হ্যাঁ, এই ধরনের নানান সম্পর্ক দিয়ে কিন্তু আমাদের সঞ্চারপথ থেকে প্রশ্ন করে। তারপরে অনেক সময় প্রশ্ন করে যে এমন একটি বিন্দুর সঞ্চারপথ নির্ণয় করো, হ্যাঁ, যার আহ, তাদের ভুজ এবং কোটির অন্তর বর্গের অন্তর সমান 4, তাহলে x² - y² হচ্ছে 4। এই ধরনের কাজ আমাদের আসতে পারে। তো আমরা আজকে 3.1 থেকে 4 পর্যন্ত বিভিন্ন জিনিস শিখলাম। হ্যাঁ, এগুলোই আমাদের গুরুত্বপূর্ণ ছিল। এর বাইরে খুব বেশি প্রশ্ন আসে না। তাই আমরা যদি এগুলো খুব সুন্দর করে শিখতে পারি, এর আশপাশ থেকেই প্রশ্ন আসবে। ঠিক আছে, ভালো থাকো সবাই, তপমন ম্যাথ একাডেমির সাথেই থাকো। আশা করি ভালো শিখতে পারছো। আমরা পরের ভিডিওতে 3.6 এবং 7 আমরা শিখলাম হলো 3.1 থেকে 3.4 পর্যন্ত। আরেকটা ভিডিও আছে এর আগে আমাদের কথা শুধু 3.5 এর উপরে। আর এর পরের ভিডিওতে আমরা 3.6 এবং 3.7-এ যা যা আছে সব আমরা শিখব। ভালো থাকো।